শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি, ওগুলো পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। দর্শক, আমরা জানি যে গতকালকেই কিন্তু বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়ে গেল। সেই কারণেই আমরা দেখেছি যে পহেলা বৈশাখে সব ধরনের যে পত্রিকা অফিসগুলো রয়েছে অর্থাৎ প্রিন্ট মিডিয়ার যে সংস্করণ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকে। আমরা দেখেছি যে সেই সব সংস্করণ বন্ধ থাকার কারণে আজকে কিন্তু সকালবেলার যেই গরম পত্রিকা, গরম খবর মানুষের হাতে পৌঁছে যায়, সেটি কিন্তু আজকে পৌঁছায়নি। ফলে আমরা দেখেছি যে পত্রিকাগুলো, প্রিন্ট মিডিয়াগুলো বন্ধ থাকলেও দেখছি বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো রয়েছে, টেলিভিশন এবং অনলাইন যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো কিন্তু 24 ঘন্টায় সরব থাকে, তাদের যে খবরাখবর সেগুলো প্রকাশ করে থাকে। আমরা সেগুলো থেকে আপনাদেরকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব। আমরা শুরুতেই কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে তারা আজকে কোন বিষয়গুলোকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা দেখছি যে চ্যানেল 24 যেটিকে সংবাদ শিরোনাম করেছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ নেই, কুয়েটে 37 শিক্ষার্থী বহিষ্কার, হল না খোলা পর্যন্ত অবস্থান কর্মসূচি। প্রথম দ্বিপাক্ষিক সফরে বুধবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। নববর্ষ রাজনৈতিক ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের, বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না শি জিনপিং। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে সালাউদ্দিন আহমেদ। মানিক মিয়া ড্রোন শোতে ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র, টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলন নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি। ভারতীয় মুসলিমদের হজের কোটা 80% কমালো সৌদি আরব। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে কিন্তু পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই পহেলা বৈশাখে কিন্তু আমরা দেখেছিলাম যে অন্যান্য বছরের চেয়ে এবারের যে অংশগ্রহণ সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো ছিল। অর্থাৎ বিগত এক যুগে এই ধরনের আয়োজন আসলে হয়েছে কিনা সেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। এবং এবারের যে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আমরা দেখেছিলাম, ঈদের জামাত থেকে শুরু করে এবারের বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ, আমরা জানি যে এবারের বর্ষবরণ উৎসবের সেটিকে কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রা থেকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। সেই আনন্দ শোভাযাত্রায় কিন্তু সমস্ত শ্রেণী পেশার মানুষ আনন্দে যোগ দিয়েছে। বছরের প্রথম দিনে আমরা দেখেছি বর্ষবরণের সাজে তারা কিন্তু সেজে এই বর্ষবরণ যে উৎসব সেই উৎসবে শরিক হয়েছিলেন। সেখানে সব শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ, বাঙালির যে বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানার সাজেই কিন্তু সবাই এসেছিলেন। আমরা দেখেছিলাম সেই অনুষ্ঠান কিন্তু এক এক জায়গায় এক এক রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে ড্রোন ছিল সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো ছিল। আমরা দেখেছিলাম ৭১ মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যেই বীরত্ব গাথা এবং তাদের যেই অংশগ্রহণ ছিল সেই অংশগ্রহণের যে ছবিগুলো সেগুলো আমরা দেখেছি সেই ড্রোন শোতে। এবং সেই ড্রোন শো দেখবার জন্য কিন্তু বাংলাদেশের আপামর জনতা, বিশেষ করে রাজধানীবাসী সবাই কিন্তু সেখানে জড়ো হয়েছিলেন। অর্থাৎ এই সব কিছু মিলিয়ে এবারের যেই আয়োজন, সেই আয়োজন কিন্তু সবাই প্রশংসা করেছে। এবং আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলার যেই অবস্থান সেই জায়গা থেকেও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত আমরা কিন্তু কোথাও শুনি এবং কোনো গণমাধ্যমেও সেগুলো সংবাদ প্রকাশিত হয়নি। ফলে বলাই চলে যে এবারের যে বর্ষবরণের উৎসব সেটি আনন্দে উৎসবেই কেটেছে এবং সেই কারণেই কিন্তু নামও যে পরিবর্তন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা। শুরুতে সেটি নিয়ে নানান মহলে নানান রকম আলোচনা হলেও পরবর্তীতে যেটি দেখেছি সেটি হচ্ছে যে অনেক বছর আগে সেটি কিন্তু আনন্দ শোভাযাত্রা নামেই পরিচিত ছিল। সেই আগের নামেই কিন্তু সেটি ফিরে গিয়েছে এবং সেখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। দর্শক, আমরা সেটা বেশ কিছু পত্রিকার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। আমরা ইত্তেফাক আজকে যেটিকে অনলাইন সংস্করণের মধ্যে যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, রাজি নয় হামাস। যে কোনো বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। কুয়েটের 37 শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২রা মে। সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ তুরস্ক। এসএসসিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে চট্টগ্রামের সেই 7 শিক্ষার্থী। মধ্যরাত থেকে 58 দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। আপন কফি হাউসে তরুণীকে মারধরের ঘটনায় মালিক সহ আটক ৩। দর্শক, আমরা দেখছি যে আপন রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে
মারধরের যেই ঘটনা, সেই ঘটনা কিন্তু গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি আলোচিত হয়েছে এবং সেটি সব জায়গায় কিন্তু ছড়িয়ে গিয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে তিনজনকে, মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই যে ঘটনা, নারী হেনস্থার ঘটনা, সেটি কিন্তু আমরা প্রায়শই দেখছি, বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে এবং সেগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ফলে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বিষয়গুলো প্রকাশিত, আমরা বারবারই বলে থাকি এই বিষয়গুলো আসলে এই মুহূর্তে যেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে, অর্থাৎ যেই বিষয়গুলো ভাইরাল হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সবাই কথা বলি। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে সেই কথা বলার জায়গা থেকে যারা এর ভুক্তভোগী হন তারা কিন্তু ন্যায় বিচারটি পান। কিন্তু এর পেছনে অনেক ঘটনা রয়ে গেছে যেগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেও না, যেগুলো ভাইরালও হয় না, সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না। তারা কিন্তু সুষ্ঠু যে বিচার, সেই বিচারও কিন্তু তারা পায় না। অনেক সময় যে বিচার গ্রহীতা তিনি কিন্তু বিচারের ধারস্থ হন না। ফলে এই যে জিনিসগুলো, বাংলাদেশের যে আইনের যে দুর্বলতাগুলো রয়েছে, সেই আইনি দুর্বলতা কাটিয়ে এবং একই সাথে মানুষের যে সামাজিক মূল্যবোধ, সেই মূল্যবোধ যদি জাগ্রত করা যায়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা অদূর ভবিষ্যতে ঘটবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে একজন অতিথি ভার্চুয়ালি যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছেন। শুভ সকাল। আমরা দেখছিলাম আজকে যেহেতু পত্রপত্রিকার অফিস, বিশেষ করে প্রিন্ট মিডিয়াগুলো বন্ধ রয়েছে, আমাদের হাতে সেই সংস্করণগুলো পৌঁছায়নি। ফলে আমরা ইলেকট্রনিক মিডিয়ার যে প্রকাশিত যে সংবাদগুলো এবং ডিজিটাল মাধ্যমের যেই সংবাদগুলো প্রকাশিত হয় অনলাইন, সেখান থেকে বেশ কয়েকটি সংবাদ দেখছিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদগুলো ছিল সেটি হচ্ছে যে বর্ষবরণের খবর। সেই বর্ষবরণের খবর আমরা দেখছিলাম। তো আমরা দেখছিলাম যে এবারের বর্ষবরণ কিন্তু অন্যান্য বারের চেয়ে একেবারে আলাদা হয়েছে। একবার নাম পরিবর্তন থেকে শুরু করে অনেক পরিবর্তন কিন্তু এর মধ্যে আনা হয়েছে। তো নাম পরিবর্তন থেকে শুরু করে সবকিছু মিলে এবারের বর্ষবরণ কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভির অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন, তাদেরকে নববর্ষের শুভেচ্ছা। দেখেন, এবারের প্রোগ্রামটা আপনি যেমনটি বলছিলেন যে একটি ভিন্ন মাত্রা পেয়েছে সকল ক্ষেত্রে। আপনি যদি অর্থ ব্যয়ের কথা বলেন, সেখানে স্বচ্ছতা ছিল এবং সেখানে এক ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে এক চমৎকার এক ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ সেখানে নির্ভয়ে, নির্দ্বিধায় সকল ভাষাভাষী মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে পাহাড়ে বসবাসকারী যে সমস্ত সম্প্রদায়গুলো আছে, তাদের উৎসবটা ছিল এবার চোখে পড়ার মতো। সেখানে নির্ভয় ছিল, সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করার যে একটি চিরায়িত ব্যবস্থা বাংলাদেশে আমরা লক্ষ্য করি যে কোনো উৎসবকে কেন্দ্র করে, সেটি সেখানে ছিল না এবং এটি সাধারণ মানুষের একটি অনুষ্ঠানে পরিণত হয়েছিল। আপনি বারবার যে কথাটি বলার চেষ্টা করছেন, নাম পরিবর্তন, আসলে নাম পরিবর্তন তো করা হয়নি। বরং যদি ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই আনন্দ শোভাযাত্রা বাংলাদেশে মূলত চালু হয়েছিল 1986 সালে পাবনাতে চারুপীঠ নামে একটি বিদ্যাপীঠের বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায়, এবং সেখানে পাপিট, বাঘের মুখোশ, আরো অন্যান্য দেশীয় যে সমস্ত তৈজসপত্র আছে, সেটি নিয়ে প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রা হয় এবং সেটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবং 80-র দশকে বেসিক্যালি 89 সনে এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক ধরনের চাপে ছিল এবং তারা শঙ্কিত ছিল তাদের শিক্ষা জীবন সময় মতো শেষ করা নিয়ে, এক ধরনের অস্বস্তিকর অবস্থায় ছিল। এবং সেই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের ডাক্তার মেলন, জেহাদ, নূর হোসেন, অগণিত মানুষ রক্ত দিয়েছে, দীপালি শাহ, অগণিত মানুষ ঢাকা রাজপথে রক্ত দিয়েছে। তার প্রতিবাদ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলারা প্রথম আনন্দ শোভাযাত্রা করে 1989 সনে, এবং কালের পরিক্রমায় এটি 96-এ এসে এটি আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা নাম ধারণ করে এবং 2016 সনে এটা ইউনেস্কোর অধরা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। এগুলো হলো ইতিহাস। কিন্তু সেই জায়গাতে আমরা বিগত দিনগুলোতে যে রাজনৈতিক দলীয় রাজনৈতিক প্রভাব বা দলীয় রাজনৈতিক মতাদর্শ প্রচারের যে একটি হাতিয়ার হিসেবে মঙ্গল শোভাযাত্রাকে ব্যবহার করা হতো, সেখান থেকে আমি সরকারকে সাধুবাদ জানাই এবং এর সাথে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অনেককে সাধুবাদ জানাই যে তারা অন্তত সেই রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে বের হয়ে
এটি যে বাঙালির উৎসব, বাংলা ভাষাভাষী মানুষের উৎসব, সেটাকে তারা পরিণত করতে সক্ষম হয়েছে। তবে একটা জিনিস আমাকে না বললেই নয়, দেখেন এই যে বাংলা ভাষাভাষীর যে উৎসব, পয়লা বৈশাখের উৎসব, এটি মূলত চালু করে কিন্তু সম্রাট আকবর। এবং সম্রাট আকবরের সময় এটা 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ এটা প্রথম চালু হয়। এটাকে ফসলি সন বলা হতো একটা সময়। এবং এই ফসলি সনটা হলো যে চৈত্রী সংক্রান্তি, যেটা যেটা গত পরশু দিন ছিল, যে আকবরের সময় চৈত্র মাসের শেষ দিনে জমির খাজনা, যারা ভূপতি বা যারা ভূমির মালিক বা যারা সাম্রাজ্যের মালিক মোগল সাম্রাজ্যের আমলে, তখন চৈত্র মাসের শেষ দিনে এই চৈত্র সংক্রান্তিতে এই জমির সমস্ত খাজনাগুলো আদায় করা হতো। এবং পয়লা বৈশাখে গ্রাম্য মেলা হতো, এবং এই সমস্ত ভূমিপতিরা বা ভূমির মালিকরা তাদের যারা এই জমিগুলো চাষাবাদ করতো তাদেরকে মিষ্টিমুখ করাতেন এই জায়গাতে। তারপরে এখান থেকে চালু হলো আপনি হাল খাতা। আমি যদি আমার ছোটবেলার কথা মনে করি, আপনার ছোটবেলার কথা মনে করেন, দেখেন একটা হাল খাতার কত প্রবর্তন ছিল, যে এই পয়লা বৈশাখে সমস্ত ব্যবসায়ীরা পুরাতন হিসাবের খাতাকে ক্লোজ করে নতুন করে একটি হিসাবের খাতা তৈরি করতেন আগামী দিনের ব্যবসা পরিচালনা করার জন্য। এবং ওই হাল খাতার দিনে আপনার যারা ক্রেতা, যারা যারা পণ্য ক্রয় করত বাকি পরিশোধ করে, তাদেরকে মিষ্টিমুখ করানো হতো, উন্নত খাবার দেওয়া হতো। এবং আমি এই ধরনের আমার জীবনে অন্তত বগুড়া শহরে অনেকগুলো প্রোগ্রামে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। সেই প্রচলনটা চলে গেছে। আজকে ব্যাংকে টাকা নিয়ে পরিশোধ না করার যে প্রবণতা, আজকে ব্যাংকগুলোকে একেবারে সিক ব্যাংকে পরিণত করা, এবং বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলা ভুয়া লোনের মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোকে একটা এসালম গ্রুপের নিয়ন্ত্রণে 7টি ইসলামী ব্যাংকে তসরুপ করা, আজকে মনে হয় যে আজকে যদি সেই হাল খাতার প্রচলনটা থাকতো এবং প্রত্যেক বছরে তাদের পাওনা পরিশোধ করে নতুন বছরে হিসাব বুদ্ধি চালু করার যদি বন্দোবস্ত থাকতো, এবং এই বাঙালির চিরায়িত সংস্কৃতির মধ্যে যদি আমরা থাকতাম, তাহলে বোধহয় আমাদের আর্থিক সেক্টরে একটা শৃঙ্খলা ফেরাতে পারতাম। জি, অধ্যাপক হাসনাত আলী, আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। সেটি আমাদের অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কথা বলছিলাম সমসাময়িক যে বিষয় রয়েছে, বিশেষ করে গতকালকে নববর্ষ উদযাপিত হয়ে গেল সেই বিষয় নিয়ে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আমরা আপনার কাছ থেকে আরো কি বিষয় জানবো, সেটি হচ্ছে কি, আমরা দেখছিলাম আপনি বলছিলেন ব্যয়ের বিষয়টি, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে নববর্ষের শুভেচ্ছা জানালো পুরো বাঙালি জাতিকে, পুরো পৃথিবীতে যেখানে অবস্থানরত সমস্ত বাঙালিকে, সেই খরচের কথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে যে এত সহজ করে একটি গামছা বিছিয়ে সেই জায়গার মধ্যে বটতলায় বসে বর্ষবরণের শুভেচ্ছা, এবং একই সাথে পুরো আয়োজনে যে খরচ, সেটি নিয়ে আপনি বলছিলেন আসলে এই যে এত অল্প খরচের মধ্যে যে এত সুন্দর আয়োজন করা যায়, সেটি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। নিঃসন্দেহে আমি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। দেখেন, আমাদের অতীত ইতিহাস যদি একটু অতি সম্প্রতি এই পতিত সরকার, আপনি যদি পদ্মা সেতুর উদ্বোধনের কথা বলেন, কিভাবে টাকার তসরুপ করা হয়েছে। আপনি শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জন্ম শতবার্ষিকী, তারপরে আপনি আমাদের 50 বছর পূর্তি, কিভাবে টাকা অপচয় করা হয়েছে। তারপরে আপনি যদি দেখেন শতভাগ আমাদের যে মধ্যম আয়ের দেশ থেকে না নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের যে উত্তরণ, তার জন্য কত টাকা ব্যয় করা হয়েছে। শতভাগ বিদ্যুতের নামে দেশকে অন্ধকারে রেখে আপনি যদি যে হাতির ঝিলে যে জয় বাংলা কনসার্ট করা হলো, যে উৎসব করা হলো, কি টাকার তসরুপ গুলো করা হয়েছে। অপ্রয়োজনীয় টাকা ব্যয় করে রাষ্ট্রের কোষাগারকে ধ্বংস করা হয়েছে গত 18টি বছর। সেখান থেকে এটি একটি মেসেজ জাতির জন্য যে চমৎকার প্রোগ্রাম করা যায়, অসাধারণ প্রোগ্রাম করা যায়, একটা লঙ্গি দুটি গামছি দিয়ে একটা মঞ্চ সাজিয়ে। এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য বা আগামী দিনের রাজনীতিবিদদের জন্য একটা বড় ধরনের মেসেজ, যে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকার যে অপচয়, সেই অপচয়টা রোধ করা যায়। দেখেন, আমাদের বাংলাদেশে আমরা কি দেখি, সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশে যান, তারপরে পুকুর খনন করার জন্য বিদেশে যান, রাষ্ট্রীয় অর্থ তছরূপ করেন অপ্রয়োজনীয় নিষ্প্রয়োজনীয় কাজে। এখান থেকে কিন্তু রাষ্ট্রের প্রধান যখন এ ধরনের কৃচ্ছতা সাধন করেন, অপ্রয়োজনীয় ব্যয়কে কাটছাট করে একটি জাতীয় প্রোগ্রামকে সম্পূর্ণ করতে পারেন। বা কিছুদিন আগে আমাদের ইনভেস্টমেন্ট সামিট হলো, আমি খরচের কথা দেখছিলাম পেপার মাধ্যমে, একেবারেই নগণ্য। তাহলে এগুলো তো করা যায়, এই যে করা যায় তার যে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন সরকার, এটি বোধহয় আগামী দিনের রাজনীতিবিদরা এখান থেকে যদি শিক্ষা নেন, তাহলে জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে থাকতে পারব। নিশ্চয়ই, আসলে এটি সবার জন্য শিক্ষা। আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম যে
প্রতি বছর এই সব উৎসবে এলেই যেখানে জমায়েত হয়, অনেক মানুষের জমায়েত হয়, সেখানে আমরা দেখি যে একটি ভীতি সৃষ্টি করা হতো। আমরা দেখতাম যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন, সরকারের দায়িত্বে ছিলেন, তারা একটি কথা বলতো যে একটি হুমকি রয়েছে, জঙ্গি হামলার হুমকি রয়েছে, বোমা হামলার হুমকি রয়েছে, এই ধরনের ভীতি তৈরি করা হতো এবং সেই ভীতি তৈরি করার ফলে মানুষের যেই আগ্রহ সেটি কিন্তু অনেকাংশেই কমে যেত এবং মানুষ কিন্তু সেই ভীতি নিয়ে সেখানে উপস্থিত হতে যেত না। কিন্তু এবছর কিন্তু আমরা দেখেছিলাম ঈদ জামাত থেকে শুরু করে যেখানে আমরা দেখছিলাম সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, এবারের যে বর্ষবরণ উৎসব, সেই বর্ষবরণ উৎসবে সমস্ত শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ একেবারে সমস্ত জায়গায়, সেই জায়গা থেকে এই ভীতির জায়গাটি যদি তৈরি করা হয়েছে আমরা দেখছিলাম এবার কিন্তু একেবারে শুরু থেকে বলা হয়েছিল যে এই ধরনের কোনো হুমকি কিন্তু নেই। সেই জায়গা থেকে আসলে বিষয়টি আপনি কিভাবে দেখবেন যে আসলে এইগুলো বিগত সময় কেন করা হতো বলে মনে হয় আপনার? দেখেন, এটি ওই যে আমি বলছিলাম যে রাজনৈতিক একটা আবহ তৈরি করার জন্য। কারণ গত 18টি বৎসরে বহু জঙ্গি নাটক আমরা দেখেছি। সেটা 16ই ডিসেম্বরে, 21শে ফেব্রুয়ারিতে, পয়লা বৈশাখে একটা বাড়ি ঘেরাও করে এক ধরনের প্যানিক তৈরি করা হতো, কিছু নিরপরাধ মানুষকে সেখান থেকে গ্রেপ্তার করা হতো এবং জাতির দৃষ্টি বা বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে প্রবাহিত করে একটি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই সমস্ত নাটকগুলো তৈরি করা হতো। আপনি কি বলতে পারেন এই যে অজস্র সাজানো যে জঙ্গি নাটক, জঙ্গি নাই আমি বলছি না, কিন্তু অজস্র সাজানো জঙ্গি নাটক যে তৈরি করা হলো, তার কোনো একটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়েছে এরকম ঘটনা দেখেছেন গত 18 বৎসরে? এগুলা তৈরি করে বরং জনে মনে একটি ভীতির সঞ্চার তৈরি করা হতো এবং এখান থেকে বিরোধী মতকে দমন করার জন্য, বিএনপি, জামাত বা অন্যান্য ইসলামপন্থীদেরকে দমন করার জন্য সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী একটি সাজানো নাটকের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যেখানে জঙ্গি উৎপাদন হচ্ছে, এই জন্য বিএনপিকে নাজেহাল করতে হবে, মামলা দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, বা জামাতকে গ্রেপ্তার করতে হবে, মামলা দিতে হবে, বা হেফাজতকে ধরতে হবে, এই ধরনের নিরপরাধ মানুষদেরকে নাজেহাল করার জন্য, অপদস্থ করার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে একেবারে দমিয়ে রাখার জন্য সরকার এই ধরনের নাটকগুলো করছে। বর্তমান সরকার যেহেতু তাদের রাজনৈতিক কোনো এজেন্ডা নাই, তাদের যেহেতু রাজনৈতিক কোনো ইস্যু নেই, অতএব তারা যেহেতু জনগণের পক্ষে কাজ করছে, রাষ্ট্রের সেবক হিসাবে কাজ করছে, সেই জায়গা থেকে এই সমস্ত নাটক তৈরি করার প্রয়োজন হয় না বলেই বোধহয় সমস্ত শ্রেণী পেশার মানুষরা নির্ভয়ে এই ধরনের প্রোগ্রামে হাসান আলী, একেবারে আমাদের একেবারেই সময় শেষ, একেবারে ছোট করে আমরা একটু জানতে চাইবো, সেটি হচ্ছে আমরা দেখছি যে এই বর্ষবরণকে নিয়ে আমাদের দেশের অনেক মৌলবী মাওলানা যারা রয়েছেন তারা নানান ধরনের ফতুয়া দিয়ে থাকেন যে এগুলো আসলে হিন্দুদের উৎসব, এগুলো হিন্দুদের পূজা, এবং এই কারণে এই ধরনের উৎসবে যাতে মুসলমানরা না যায় সেই ধরনের অনেক ফতুয়াও আমরা দেখি যে আসলে এটিকে একেবারে নানানভাবে এটিকে করা হয়। সেই জায়গা থেকে আসলে আপনার কি মনে হয় যে আসলে বর্ষবরণের মধ্যে যাওয়া মুসলমানের জন্য কোনো বাধা বা বিপত্তির কারণ রয়েছে বলে মনে হয় কিনা আপনার আসলে ধর্মীয়ভাবে? দেখেন, ছোট করে আমি একটা কথা বলি, এটি তো সত্য যে সেটি হলো যে এই বাংলাদেশে আধুনিক বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে পয়লা বৈশাখ উদযাপনের চলন কিন্তু শুরু হয় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সেখানে কীর্তন এবং পূজা দেওয়া হয়েছিল। এটি একটি ইতিহাস সেখানে বলে যে পুজো তো ইসলাম ধর্মে সেটাকে গ্রহণ করে না, যে কোনো পুজোকে গ্রহণ করে না। তবে এই বাংলাগি কালচারের দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে যেন কোনোভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত না ঘটে সেই বিষয়গুলোই সচেতন হওয়া উচিত। তবে এটি কিন্তু আমি আগেই বলেছি যে মুসলিম সম্রাট, মোগল সম্রাট আকবরের সময় খাজনা আদায় করার জন্য সেখানে এটা প্রচলন করা হয়েছিল, সেখানে কিন্তু পূজার কোনো কথা ছিল না। তবে হ্যাঁ, এই পয়লা বৈশাখ উদযাপনের জন্য গ্রামে যে সমস্ত গ্রাম্য মেলা তৈরি হতো আজকে সে সমস্ত হারিয়ে যেতে বসেছে। আমরা এই পয়লা বৈশাখ উদযাপনের নামে আমরা বাণিজ্যিকীকরণ করেছি। একটা ভালো দিক যে দেশীয় পোশাক সেখানে বিক্রি হচ্ছে, পোশাকের রঙের বৈচিত্র্য সেখানে আসছে। তবে গ্রামের যে মেলা, সেই গ্রামের মেলাকে আমরা শহরে এনেছি, ঠিকই আছে, কিন্তু শহরে ভাবধারাকে এই গ্রামের মেলার মধ্যে ঢুকাতে যে এটা কিন্তু গ্রামের চরিত্র আর থাকেনি। এই গ্রাম্য মেলাকে কেন্দ্র করে আপনার মনে থাকবার কথা, পিঠা, পুলি, জিলাপি, তারপরে খাজা, বাতাসা, এগুলো বিক্রি হতো, আমরা খুঁজে পাই না, খুব কম খুঁজে পাই। এবং তারপরে এই গ্রাম্য মেলাকে কেন্দ্র করে তৈজসপত্রগুলো বিক্রিত হতো। একটু 1 মিনিট, তৈজসপত্র, মাটির বাসন, কাঁসার বাসন,
যেগুলো স্বাস্থ্যসম্মত, এবং তারপরে সেখানে এই যে চুলা, চালুন, কুলা, সেই সমস্ত বিষয়গুলো বিক্রি হতো, রান্না করার তৈজসপত্রগুলা, সেগুলো কিন্তু হারিয়ে গেছে। সেগুলোর দখল করেছে আজকে প্লাস্টিক, পরিবেশ নষ্ট করছে। আমাদেরকে ফিরে যেতে হবে এই পয়লা বৈশাখ উদযাপনের মূল জায়গায়, যে গ্রামীণ যে তৈজসপত্র যেগুলো স্বাস্থ্যসম্মত, সেগুলোর প্রচলন যেন ফিরে নিয়ে আসে। এই জন্য শহরকে গ্রামে নিয়ে যেতে হবে, গ্রামের ঐতিহ্য শহরে নিয়ে এসে একটা শহরে ভাবধারা দিয়ে গ্রামের উৎসব উদযাপন করতে, যে সেই আবহ কিন্তু বাংলাদেশে এখনো তৈরি হচ্ছে না। হাজারো গ্রাম্য কৃষক, হাজারো গ্রামের মানুষ, অধিকাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করে। এই পয়লা বৈশাখ উদযাপনকে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে, এবং গ্রামীণ যে ঐতিহ্য, সেই গ্রামীণ ঐতিহ্যের সাথে শহরে ঐতিহ্যকে পরিচিত করতে হবে। বরং গ্রামীণ ঐতিহ্যকে শহরে নিয়ে এসে জি নিশ্চয়ই আমরা আপনার সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। কথাও ছিল বাংলা নববর্ষের খুঁটিনাটি বেশ কিছু বিষয় নিয়ে। আমরা বেশ কিছু বিষয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলীর কাছ থেকে জেনে নিলাম। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।